হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে আমরা নিটের প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন এবং তার আনসার নিয়ে আলোচনা করব। সামনেই নিট পরীক্ষা, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন নোট করে নাও। অবশ্যই তোমরা যারা নিটের জন্য পড়াশোনা করো তারা অবশ্যই কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখেছো। তাহলে আমরা এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করব সেটা আমরা দেখি। তাহলে চলো প্রথম কোয়েশ্চেন যেটা বলছে এখানে কি সেটা দেখে নিই। দেখো বলছে the major product formed in dehydrohalogenation reaction of 2-bromopentane is pen-2-ene. This product formation is based on, অর্থাৎ এখানে বলছে 2-bromopentane ডিহাইড্রোহ্যালোজিনেশন করা হয়েছে, যেখানে পেন-2-ইন উৎপন্ন হয়েছে, অর্থাৎ 2-পেন্টেন উৎপন্ন হয়েছে। তাই তো এই প্রোডাক্টটা কোন রুল এর উপর বেস করে হয়েছে তা দেখা যাক। আগে আমরা কি হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। 2-bromopentane, তাই তো CH3 CH Br CH2 CH2 CH3 2-bromopentane। এটাকে যদি অ্যালকোহলিক কেওইস দেওয়া হয়, অ্যালকোহলিক কেওইস তাপ দেওয়া হয়, তাহলে ডিহাইড্রোহ্যালোজিনেশন হবে। মানে এখানে হ্যালোজিনেশন বলতে ব্রোমিন আছে, ব্রোমিন বেরিয়ে যাবে, মাইনাস HBr, এটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে কি, এই দেখো এখানে প্রোডাক্ট যেটা বলেছে যে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে পেন্ট-2-ইন, পেন্ট-2-ইন। তাহলে এইখানে দেখো যেটা হয়েছে, আমি যদি এটাকে একটু ভেঙে আঁকি, তাহলে দেখো ইথিলিনের দুটো হাইড্রোজেন, একটা CH3 একটা ইথাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ একটা ইথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়েছে, অর্থাৎ সাবস্টিটিউট হয়েছে মিথাইল এবং ইথাইল গ্রুপ দিয়ে, অর্থাৎ ডাই সাবস্টিটিউটেড, এটা কিন্তু ইথিলিন, তাই তো। তাহলে দেখো এখানে কি, এখানে যেটা হয় আলফা বিটা এলিমিনেশন হয়, আলফা বিটা এলিমিনেশন। তাহলে আলফা বিটা এলিমিনেশন যখন হয়, মনে রাখবে আলফা বিটা এলিমিনেশন হয় তখন আলফা বিটা পজিশন থেকে অপরাজিত, তাহলে এইটা আলফা, এই কার্বনটা বিটা, আবার এই কার্বনটা বিটা। তাহলে এখানে কোন জায়গা থেকে হয়েছে, এইটা এবং এইটা থেকে হয়েছে, তাই তো। এবং এখানে মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা হয়েছে, ওইটা হলে লেস সাবস্টিটিউটেড অ্যালকিন হতো, যেটা হয়নি আর কি। এখানে যেটা হয়েছে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন তৈরি হয়েছে, এবং মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা মোর স্টেবল বলে হয় এটা, ডিউ টু হাইপার কনজুগেশন। তাহলে এটা কিন্তু সেট জেপ সূত্র, তাহলে এটার অপশন হবে সেট জেপ সূত্রের উপর ভিত্তি করে কিন্তু প্রোডাক্ট হয়েছে, অর্থাৎ মোর সাবস্টিটিউটেড অ্যালকিন উৎপন্ন হয়েছে এখানে। ক্লিয়ার? তোমরা সেট জেপ সূত্র যেটা বইতে পড়বে, টেক্সট বইতে আছে, এনসিইআরটির বইতে তো অবশ্যই আছে, টেক্সট বইতে যারা বাংলা মিডিয়ামের আছো তারা ক্লাস 11-12 যে ছায়া প্রকাশনী বা ছাত্রা প্রকাশনীর বই আছে ওখানেই পেয়ে যাবে সেট জেপ রুল, সেটা দেখলে এটা বুঝে যাবে আর কি। কিছুই না, একদম জল ভাত জিনিস। মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা উৎপন্ন হবে, মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা বেশি উৎপন্ন হয় কেন, কারণ মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা বেশি স্টেবল হয়, আর এই বেশি স্টেবিলিটি পাওয়ার জন্যই কিন্তু সেটা এই জাতীয় জায়গায় কম সাবস্টিটিউটেড অ্যালকিনের থেকে বেশি সাবস্টিটিউটেড অ্যালকিনটা মেজর প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে, সেটা সেট জেপ রুল। আচ্ছা, তারপরে দেখো এখানে বলেছে জার্কোনিয়াম জেডার, যার পরমাণু ক্রমাঙ্ক 40 এবং হাফনিয়াম, জার্কোনিয়াম অ্যান্ড হাফনিয়াম হ্যাভ সিমিলার অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই বিকজ অফ, অর্থাৎ এই জার্কোনিয়াম এবং হাফনিয়ামের একই জাতীয় পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ হয়, তার কারণটা একটা বলেছে ডায়াগোনাল রিলেশনশিপ, মানে কর্ণ সম্পর্ক, একটা বলেছে ল্যান্থনাইট কন্ট্রাকশন হ্যাভিং সিমিলার কেমিক্যাল প্রপার্টিস বিলঙ্গিং টু সেম গ্রুপ। অবশ্যই এরা একই গ্রুপে অন্তর্ভুক্ত, কিন্তু একই গ্রুপে অন্তর্ভুক্ত হলে কিন্তু সাইজ বা রেডিয়াই কিন্তু অ্যাটমিক বা আয়নিক রেডিয়াই কিন্তু এক হওয়ার কথা না। এই যে টাইটেনিয়াম, তারপরে জার্কোনিয়াম, তারপরে হাফনিয়াম, 72, তাই তো, এরা গ্রুপ 4 আছে।
পর্যায় সারণীর ডি ব্লক যোগ করব। এখন কথা হচ্ছে এই যে জার্কোনিয়াম এবং হাফনিয়াম আমি যদি উপর থেকে নিচে নামি কোনো গ্রুপের, তাহলে আকার বৃদ্ধি পাওয়ার কথা, তার মানে অ্যাটমিক রেডিয়াই বা অ্যাজ ওয়েল অ্যাজ আয়নিক রেডিয়াই ইনক্রিজ করার কথা। কিন্তু এখানে রেডিয়াসটা হাফনিয়ামের আর জার্কোনিয়ামের কিন্তু সেম হয়ে যাচ্ছে, প্রায় সেম হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা যদি দেখি এই যে 57 সেরিয়াম থেকে লুটেশিয়াম, 58 থেকে 71, তাই তো? সেরিয়াম থেকে লুটেশিয়াম এই যে মৌলগুলো আছে, এই যে 14টা মৌল, এদেরকে আমরা বলি ল্যান্থানাইট। এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এই ল্যান্থানাইট গুলো ক্ষেত্রে কিন্তু পার্থক্য সূচক ইলেকট্রন কোথায় ঢোকে? এফ অরবিটালে। আর এফ অরবিটালের পরিব্যাপ্ত আকৃতির জন্য এখানে ল্যান্থানাইট কন্ট্রাকশন, অর্থাৎ সেরিয়াম থেকে লুটেশিয়ামের দিকে গেলে অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াই গ্রাজুয়ালি ডিক্রিজ করে, তাই তো? এইবার এই এফেক্টটা দেখো, এই যে 71-এর জাস্ট পরেই কিন্তু হাফনিয়াম, তাহলে হাফনিয়ামে কিন্তু পোস্ট ল্যান্থানাইট এলিমেন্ট, তাহলে এই যে পোস্ট ল্যান্থানাইট এলিমেন্ট হওয়ার জন্য ওই ল্যান্থানাইট কন্ট্রাকশনের একটা এফেক্ট কিন্তু ওর মধ্যে আছে, কারণ ওখানে 4f ইলেকট্রনের উপস্থিতি আছে, তাই তো? কমপ্লিটলি ফিল্ড 4f অরবিটাল আছে হাফনিয়ামের ক্ষেত্রে। সেই জন্য আকার বৃদ্ধি পাওয়ার কথা ছিল গ্রুপের উপর থেকে নিচে নামার জন্য, নতুন কক্ষ অ্যাড হওয়ার জন্য, কিন্তু এই পোস্ট ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য, অর্থাৎ ল্যান্থানাইট কন্ট্রাকশনের এফেক্টটা ওর উপরে পড়ার জন্য আকারটা কিছুটা কম হয়ে যায়, যেটা গিয়ে দাঁড়ায় অ্যাকচুয়ালি জার্কোনিয়ামের আকারের সাথে সমান। সেই জন্য একই কারণে জার্কোনিয়াম এবং হাফনিয়াম সিমিলার সাইজ দেখায়, এদের কেমিক্যাল প্রপার্টিস একই হয়, সেই জন্য এদেরকে সেপারেশন করা কষ্টসাধ্য হয়, এইগুলো কারণ। তাহলে এখানে সুইটেবল আনসার হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তারপরে বলছে BF3 is planar and electron deficient compound, hybridization and number of electron around the central atom respectively। তার মানে BF3 একটা প্লানার মৌল, প্লানার অণু বলছে, এবং ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড, এবং এখানে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট একটা যৌগ। হাইব্রিডাইজেশন আর নাম্বার অফ ইলেকট্রন অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম রেসপেক্টিভলি, মানে হাইব্রিডাইজেশন এবং নাম্বার অফ ইলেকট্রন অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল, মানে BF3 তে এখানে আমরা দেখতে পাচ্ছি এর স্ট্রাকচার যদি তোমরা আঁকো দেখবে প্লানার, এবং এটা sp2 হাইব্রিডাইজ হয়, ট্রাইগোনাল প্লানার। এই বোরনটা এখানে sp2 হাইব্রিডাইজ হয়, তাই তো? সেটা তোমরা এইচ থেকে ক্যালকুলেট করতে পারো, v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। মানে BF3-র ক্ষেত্রে আমরা যেটা দেখব, এই ভিটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর বোরন, তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা, সেটা কত? 3 প্লাস একযোজী পরমাণু ফ্লোরিন, এখানে একযোজী পরমাণু, তাহলে 3, ক্যাটায়নের চার্জ 0, অ্যানায়নের আধান 0, তাহলে হয়ে গেল 6/2 মানে 3। 3 হলে হাইব্রিড কক্ষকের সংখ্যা যদি 3 হয় তাহলে sp2 হাইব্রিডাইজেশন হয়। তাহলে কি হয়? sp2 হাইব্রিডাইজেশন হয়। তাহলে sp2 হাইব্রিডাইজেশন হলে ট্রাইগোনাল প্লানার স্ট্রাকচার হয়। ট্রাইগোনাল প্লানার বলতে ত্রিকোণীয় সমতলীয় স্ট্রাকচার, তাই তো? এবং এখানে কটা ইলেকট্রন দেখো, এই বোরন 3টে বন্ড করেছে, তাই তো? 3 এখানে BF বন্ধন আছে, BF যে বন্ধন সেটা 3টে, তাহলে এক একটা মানে কটা ইলেকট্রন? টোটাল 6টা ইলেকট্রন, তাহলে 6 ইলেকট্রনস আছে, তাহলে অষ্টক পূর্তি হয়নি, এটা কিন্তু অসম্পূর্ণ একটা অষ্টক। এখানে তোমরা অনেকে পড়েছো, যারা 11-12-এ পড়ে ফেলেছো তারা জানো যে অসম্পূর্ণ অষ্টক দেখা যায় এখানে, অর্থাৎ অসম্পূর্ণ অষ্টক এখানে বোরন অষ্টসূত্রকে ফলো করছে না, তাহলে এটা sp2 হাইব্রিডাইজ, এবং নাম্বার অফ ইলেকট্রন অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল আয়ন ইন BF3 ইজ 6, অর্থাৎ sp2 এবং 6, এটাই হবে আনসার। ওকে, 3 নম্বর কোয়েশ্চেনটা হয়ে গেল আমাদের। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে from the followings of ion which one is not isoelectronic pair। আইসোইলেকট্রনিক মধ্যে সম ইলেকট্রনীয়, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা কোথায় সেম নেই এখানে দেখতে হবে। তাহলে সোডিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক 11, মানে পারমাণবিক অবস্থায় সোডিয়াম কিন্তু 11টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 12, আগে আমি পরমাণু ক্রমাঙ্কগুলো লিখে নিই, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26,
ঠিক আছে, আর অক্সিজেন 8, ফ্লোরিন 9। তাহলে Na+ মানে কটা ইলেকট্রন? Na+ মানে সোডিয়াম 11টা ইলেকট্রন, তাহলে Na+ একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে 10 ইলেকট্রনস। ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রনস, তাহলে Mg2+ মানে কি 10 ইলেকট্রনস। তার মানে এই দুটো যেটা তারা আইসো ইলেকট্রনিক, ইলেকট্রন সংখ্যা সেম, তাহলে এটাও অপশানে হবে না। তারপরেরটা আমরা দেখি ম্যাঙ্গানিজ 2+। ম্যাঙ্গানিজ 2+ মানে কটা ইলেকট্রন? 25টা থেকে দুটো বেরিয়ে যাচ্ছে, তার মানে 23টা ইলেকট্রনস। আচ্ছা, আয়রন 3+, 26 থেকে 3টে বেরিয়ে যাচ্ছে, তার মানে 23টা ইলেকট্রন। এটাও আইসো ইলেকট্রনিক্স, এটাও আইসো ইলেকট্রনিক্স। তাহলে আয়রন 2+, আয়রন 2+ মানে কটা ইলেকট্রন? আয়রন 2+ বলতে 24টা ইলেকট্রন, আর ম্যাঙ্গানিজ 2+ বলতে 23টা ইলেকট্রন, তাই তো? তাহলে এখানে দেখো ইলেকট্রনের সংখ্যা মিলছে না এই পেয়ারটির ক্ষেত্রে, এই যে জোড়, এই জোড়ের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা মিলছে না, তাহলে আইসো ইলেকট্রনিক নয় এটা। তাহলে 3 নম্বরটা আনসার হবে। আয়রন 26টার থেকে দুটো বেরিয়ে গেলে 24টা হয়, আর ম্যাঙ্গানিজ 25টা, দুটো বেরিয়ে গেলে থাকে 23টা, সেই জন্য এটা এ নয়। ঠিক আছে, তারপর এটা ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। এখানকার কোন জিনিস প্রপার্টিসটা এখানকার সঙ্গে মেলে? এখানে বেসিক্যালি যেটা দেওয়া দেখো, এই কম্পাউন্ডগুলোর মধ্যে কার, এটা কম্পাউন্ডগুলো দেওয়া, যৌগগুলো, জটিল যৌগগুলো, জটিল পার্টটা দেওয়া, আর এই পাশে যেটা দেওয়া ম্যাগনেটিক মোমেন্টের মান। এই ম্যাগনেটিক মোমেন্টের মান কিন্তু আমরা ক্যালকুলেট করি মিউ ইকুয়ালস টু √n × n+2 bm, এই ফর্মুলাটা দিয়ে। তাহলে দেখো, লক্ষ্য করো, এই যে FeCN6 3-, এখানে আয়রন কোন স্টেটে আছে? Cn-, তাহলে +3 স্টেটে আছে। তাহলে এটা হচ্ছে আয়রন বলতে কি, আয়রন 3+ বলতে 3d5 সিস্টেম, 3d5 সিস্টেম। তাহলে 3d5 সিস্টেম বলতে আয়রন বলতে 3d6 4s2, তাহলে আয়রন 3+ মানে কি 3d5 সিস্টেম, তাহলে d তে কিন্তু 5টা ইলেকট্রন আছে। এবার এখানে গল্পটা হবে, এ অ্যাকচুয়ালি D2sp যেহেতু অষ্টতলকীয়, তাহলে D2sp3 হাইব্রিডাইজেশন করতে চাই, তাই তো? D2sp3, তাহলে দুটো ডি থাকা দরকার। তার জন্য কি করবে? এ এর সাথে পেয়ার করবে, এ এর সাথে পেয়ার করবে, তাহলে রিঅর্গানাইজেশন হবে। যারা ক্রিস্টাল ফিল্ড থিওরি বা ভিভিটি পড়ে ফেলেছো, যারা ভিভিটি পড়েছো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, তারা এটাকে বেশি ভালো করে কোরিলেট করতে পারবে। পেয়ারিং করে ফেলবে, পেয়ারিং করার জন্য যেটা হবে, এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা ওখানে হয়ে যাবে, ইন প্রেজেন্স অফ Cn- আয়রন 3+টা রিঅর্গানাইজেশন হয়ে এটা হয়ে যাবে, তাই তো? তাহলে এই ডি দুটো ফাঁকা ফাঁকা পেয়ে গেল, ওইদিকে 4s আর 4p, তাহলে 4s থেকে একটা, 4p থেকে 3টে, তাহলে D2sp3 হাইব্রিডাইজেশন করতে বলো, যেখানে সাইনাইড গুলো বসবে, এই ভিভিটিতে যেটা পড়ানো হয়। তাহলে এখানে দেখো অযুগ্ম ইলেকট্রন কটা? একটা, তাহলে n=1, n=1 হলে মিউ এর মান কত হয়? মিউ এর মান হবে 1 × 1 + 2, তাহলে √3, তাই তো? তার মানে 1.732 bm। বোর ম্যাগনেট্রনস কিন্তু এর একক। তাহলে এটার যেটা, সেটা কোথায় ম্যাচ করলো? 4-এর সাথে। লিস্ট 1 এর এটা লিস্ট 2 এর 4-এর সাথে ম্যাচ করলো, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা একই রকম ভাবে আয়রন 3+ সিস্টেম, FeH2O6 3+, তাহলে এখানেও 3d5 সিস্টেম, বাট এই যে Cn যেমন Cn- যেমন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কিন্তু এখানে জলটা কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, সরি ইলেকট্রোকেমিক্যাল বলছি, লিগ্যান্ড ফিল্ড যে স্ট্রেন্থ বের করা হয়, ঠিক আছে, সেইটা থেকে তোমরা দেখতে পারো যে জলটা কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড, আর Cn- কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, পাইঅ্যাসিডিক লিগ্যান্ড হওয়ার জন্য, তাই তো? তাহলে এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নেই, সেই জন্য রিঅর্গানাইজেশনটা হতে পারবে না। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাটা কটা?
রিঅর্গানাইজেশনটা জাস্ট হতে পারবে না। তাহলে 5টাই অযুগ্ম ইলেকট্রন, তাহলে 5 5 প্লাস 2 রুট ওভার এত বিএম, তাহলে সেটা হয়ে যাবে 35 36 হলে এরকম, মানে 5 পয়েন্ট সামথিং, 5-এর থেকে এই 6-এর থেকে একটু কম, 5 পয়েন্ট সামথিং দিয়ে কত উত্তর, 5.92 5.92 বিএম, 6-এর থেকে একটু কম, 6-এর থেকে একটু কম হবে, 6 ছক 36, এটা 35 আছে, তাই তো, 5.92। তাহলে এটা গেল কোথায় ম্যাচ করলো, বিটা গিয়ে 1-এর সাথে ম্যাচ করলো, তাই তো। এবার দেখো, আর আমরা এটা না করলেও হবে যে FeCN6 3 এখানে কটা অযুগ্ম ইলেকট্রন, একটা অযুগ্ম ইলেকট্রন, এই ইলেকট্রনটাই তো বেরিয়ে যাবে 4- হলে, তাই তো, এইভাবে ভাবতে পারি। তাহলে আর অযুগ্ম ইলেকট্রন থাকবেই না, তাহলে কি হবে, এটা ম্যাগনেটিক মোমেন্টটা শূন্য হয়ে যাবে। আচ্ছা, তারপরেরটার ক্ষেত্রে 3+ যদি অযুগ্ম ইলেকট্রন 5টা থাকে, 5টা অযুগ্ম ইলেকট্রন 3+, তাহলে 2+ বলতে কি একটা ইলেকট্রন আরো এক্সট্রা, তাহলে সেটা তো অবশ্যই পেয়ার করে থাকবে, D6 সিস্টেম, আয়রন 2+, হুন্ডের সূত্র মেনে চলে, তাই তো। তাহলে এখানে n এর মান কত, 4 হলে ওটা 4.90, তাই তো। তাহলে এইটা দেখো কার সাথে ম্যাচ করলো এখান থেকে, তাহলে এ গেল কোথায়, 4-এ, A4, আচ্ছা A4 B1, A4 B1, C2 আর D3, তাহলে 3 নম্বর অপশনটা। A4 B ম্যাচ করলো 1-এর সাথে, আচ্ছা C ম্যাচ করলো 2-এর সাথে, 0, হ্যাঁ 2, আর D 3-এর সাথে, হয়ে গেল একদম। ভিভিটি দিয়েই ব্যাখ্যাটা হবে, ভিভিটি দিয়েই, যারা ভিভিটি পড়ে ফেলেছো কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে তারা এটা আনসার করতে পারবে। এগুলো কিন্তু জটিল যৌগ আর কি, জটিল পার্টগুলো বা কোঅর্ডিনেশন স্ফিয়ারটা দিয়ে দেওয়া হয়েছে জটিল পার্টের। আচ্ছা, তারপরেরটা দেখা যাক, এটা ছিল কত নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হলো, এবার 6 নম্বর কোশ্চেন। Question number 6. The slope of Arrhenius plot ln K versus 1/t of first order reaction is minus 5 into 10 to the power 3 K. The value of EA of the reaction is. Choose the correct option for your answer. এখানে স্লোপের মানটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, the value of EA, আয়নাইজেশন, সক্রিয়করণ শক্তি, সক্রিয় ইয়ে বলতে সক্রিয়করণ শক্তি, তাই তো। তাহলে এখানে আরহেনিয়াস সমীকরণটা আমরা জানি K ইকুয়ালস টু A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EA বাই RT, এটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন, আরহেনিয়াস ইকুয়েশন, একটা এম্পিরিক্যাল ইকুয়েশন। এম্পিরিক্যাল ইকুয়েশনে এবার এখানে আমরা কি করব, ওই দিকে ln নেব, তাহলে ln K ইকুয়ালস টু ln, এটা a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি, তাহলে এটা এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি, এটা গুণ আছে, তাহলে গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায় ln এ, ln a ইন্টু বি মানে ln a প্লাস ln b, সেরকম এটা ln ই বেস ই টু দি পাওয়ার মাইনাস এ, তার মানে এটা হয়ে যাবে মাইনাস এ বাই আরটি, তাই তো। তাহলে এইটাকে যদি আমরা y বলি, আর 1/t y ইকুয়ালস টু ln কে, আর 1/t টাকে যদি আমরা x বলি, তাহলে এই যে গ্রাফ যেটা হবে ln k ভার্সেস 1/t, তাহলে এটা পড়ছে y ইকুয়ালস টু c মাইনাস mx, তার মানে y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c, নেগেটিভ স্লোপ, মানে এরকম একটা গ্রাফ হবে, যেখানে স্লোপের মানটা কি, স্লোপের মানটা হয়ে যাচ্ছে, এই মানটা বলছি, ভ্যালুটা তো নেগেটিভ দেখে বুঝতে পারছো অবনতি হয়েছে, মানটা হবে EA বাই আর, তাই তো। তাহলে এই EA বাই আর ইকুয়ালস টু দেওয়া কত, ভালো করে দেখো প্রশ্ন মতে, 5 ইন্টু 3,
এটা কেলভিন দেওয়া কে করে, তাহলে ই এর মানটা কত হবে এখান থেকে 5 ইন্টু 10⁻³ ইন্টু আর 8.314, এটা কেলভিন আর এটা জুল পার মোল পার কেলভিন। তাহলে এটাকে গুণ করে দেবে, জাস্ট নিজেরা এইটাকে গুণ করবে 5 দিয়ে, তারপরে দেখো আমি মুখেই বলে দিচ্ছি, এটা দেখো 5 টা 40, 40-এর একটু বেশি, তাহলে 40-এর একটু বেশি কোনটা আছে দেখো 41, তাহলে 41.5 ইন্টু 10⁻³ জুল পার মোল, তাই তো? তাহলে এটাকে কিলো জুলে কনভার্ট করলে কি হবে 41.5 কিলো জুল পার মোল। ক্যালকুলেশনও করা লাগলো না, মানে ওইভাবে মুখে মুখে হয়ে গেল অনুমান করে। ৫ টা 40, 40-এর একটু বেশি, তাহলে 40-এর সামান্য একটু বেশি কি আছে 41 আছে এখানে, তাহলে 41 ইন্টু 10⁻³ জুল পার মোল, তাহলে কিলো জুলে কনভার্ট করলে কি 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে সেটা 41 কিলো জুল পার মোল, তাই তো? একদম ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু the slope of Arrhenius plot ln k versus 1/t of first order reaction is -5 into 10⁻³ Kelvin. The value of Pa of the reaction is, choose the correct option for your answer। যেখানে আর এর মান দেওয়া আছে তা জাস্ট এটাই হবে আর কি। আচ্ছা, তারপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো, what is the change in oxidation number of carbon in the following reaction? এই যে বিক্রিয়াটাই যে মিথেন প্লাস ক্লোরিন থেকে CCl4 আর HCl উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়াটাই বলছে যে কার্বনের জারণ সংখ্যার পরিবর্তন। দেখো মিথেন বলতে এখানে হাইড্রোজেন তো প্লাস অন, তাই তো? হাইড্রাইড যৌগ মানে হাইড্রোজেন প্লাস অন, তাহলে হাইড্রোজেন প্লাস অন হলে কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন 4টে হাইড্রোজেন 4 প্লাস, তাহলে কার্বন -4। আচ্ছা, CCl4, তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের বেশি কার্বনের তুলনায়, তাহলে ক্লোরিন নেগেটিভ হবে, এবং ক্লোরিন এখানে কত -1, আমরা জানি একযোজী ক্লোরিন, এবং মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে -1, 4টে ক্লোরিন মিলে টোটাল -4, তাহলে টোটাল শূন্য করতে গেলে কার্বনকে +4 হতে হবে, তাহলে মিথেনের এখানে কার্বন -4 থেকে CCl4 এ কার্বন +4, তাহলে এটাই কিন্তু হচ্ছে জারণ সংখ্যার যে পরিবর্তন। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন দ্য ফলোইং রিয়াকশন, ঠিক আছে? সেটা আমরা দেখতে পাচ্ছি কি চেঞ্জ হচ্ছে, -4 থেকে +4 হচ্ছে কার্বনের জারণ সংখ্যা, তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আর আইডেন্টিফাই এ মলিকুল হুইচ ডাজ নট এক্সিস্ট, 8 নম্বর কোয়েশ্চেন। আইডেন্টিফাই এ মলিকুল হুইচ ডাজ নট এক্সিস্ট, এটা করা লাগবে না, তোমরা সবাই জানো হিলিয়াম He2 দ্বি পরমাণু হিসেবে অস্তিত্ব লাভ করে না, এটা এক পরমাণু হিসেবে অস্তিত্ব লাভ করে, সেটা এমও থিওরি দিয়ে বলা যায়, এমওটি দিয়ে আমরা বলতে পারি, মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে। হিলিয়াম যদি অস্তিত্ব থাকতো তাহলে ইলেকট্রন বিন্যাস কি হতো, σ1s2 σ*1s2, তাহলে বন্ড অর্ডার কত হতো, হাফ অফ 2 - 2 দ্যাট ইজ 0। তাহলে বন্ড অর্ডার শূন্য মানে কি, এদের মধ্যে বন্ডই ফর্মেশন হয় না, হিলিয়াম এবং হিলিয়ামের মধ্যে কোনো বন্ডই ফর্মেশন হয় না, তাহলে হিলিয়াম এর মধ্যে যদি বন্ড ফর্মেশন না হয়, তাহলে He2 অস্তিত্ব নেই, তাহলে এ এক পরমাণু গ্যাস হিসেবে থাকে, তাই তো? তাহলে এটা অস্তিত্ব নেই, এটা কিন্তু আমরা এমও থিওরি দিয়ে ব্যাখ্যা করেছি, যারা এমও থিওরি পড়েছো তারা এই কোশ্চেনটা অবশ্যই পড়েছো, যে হিলিয়াম বা যে কোনো নিষ্ক্রিয় গ্যাস তারা দ্বিপরমাণু অণু হিসেবে থাকে না, তারা এক পরমাণু অণু হিসেবে বা পরমাণু হিসেবে থাকে, ঠিক আছে? তাদের মধ্যে কোনো হিলিয়াম বন্ড ফর্মেশন হয় না, কারণ বন্ড অর্ডারটা শূন্য। যদি বন্ড করতো তাহলে দেখা যায় ধরে নেওয়া হয় যে এটা অণু, তারপরে দেখা গেল যে বন্ড অর্ডারই শূন্য, তার মানে কি এই অণুটাই নেই অ্যাকচুয়ালি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, which of the following oxo acid of sulfur has পারক্সো লিঙ্কেজ, এটাকে বলা হয় পারক্সো লিঙ্কেজ। দেখো এখানে এর মধ্যেই সবকিছু আছে, নাম এখানে দেখো আবার নামও বলে দিয়েছে, 4 নম্বরটা আনসার হবে, তাহলে আমি তাও প্রথম থেকে স্ট্রাকচার গুলো দেখানোর চেষ্টা করি। H2SO3, দেখো এই গেট আপটা আগে করে নেবে এই ধরনের জাতীয় করার ক্ষেত্রে, H2SO4 আর H2O7, এটা ওলিয়াম পাইরোসালফিউরিক অ্যাসিড মানে ওলিয়াম, আর একটা H2SO8,
ডাইমার সালফারিক অ্যাসিডের ডাইমারের থেকে দুটো হাইড্রোজেন কম। তাহলে এখানে লোন পেয়ার আছে, অক্সিজেন 3টে, OH OH, এটা ডাবল বন্ড অক্সিজেন হবে। আচ্ছা এটা ও ও ও, সালফারের 6টা হাত, অক্সিজেনের 2টো হাত, এটা বন্ড হবে। আচ্ছা তারপরে এটার ক্ষেত্রে এটা দুটো সালফারিক অ্যাসিডের অণু যদি আমরা ভাবি ওইভাবে, এটা দেখো SOS বন্ধন আছে এখানে, তাই তো ওলিয়ামের ক্ষেত্রে। আর তারপরেরটা মার্শালস অ্যাসিড, এটার নাম। ঠিক আছে, এই যে পারক্স বন্ড আছে, ওর নামের মধ্যেও দেখো পারক্স কথাটা আছে, ওখান থেকেই বোঝা যায়। স্ট্রাকচার না আঁকলেও হয়, কিন্তু আমি জাস্ট শেখালাম কিভাবে স্ট্রাকচার গুলো আঁকতে হয় এটার। ঠিক আছে। আচ্ছা তারপরে 10 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, reaction between acetone and methyl magnesium chloride followed by hydrolysis will be। তাহলে দেখা যাক, করা যাক এটা। অ্যাসিটোনের সাথে, এটা হচ্ছে অ্যাসিটোন, এটার সাথে মিথাইল গ্রিগনার বিকারকের বিক্রিয়াগুলো, এগুলো তো তোমরা জানো যারা অলরেডি 12 পাস আউট হয়ে গেছে। ক্লোরাইড বলেছে, আমি জাস্ট ব্রোমাইড এঁকে ফেলেছি, মুছলে হয় না মুছলে হয়। টেল মাইনাস, এই যে কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের যে বন্ধন, এটা কিন্তু সমযোজী ধ্রুবীয়। কার্বন ডেল মাইনাস, ম্যাগনেসিয়াম টেল প্লাস। তাহলে এই যে CH3 মাইনাস, এটা আমরা এইভাবে দেখাতে পারি যে ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করছে, এই পাই বন্ডটা খুলে যাচ্ছে কার্বন অক্সিজেন। তাহলে এটা কি হচ্ছে, এরকম হয় CH3 CH3 CH3, আর একটা CH3 জুড়ল, এটা O মাইনাস Mg প্লাস Cl, এটা হয়ে গেল। এবার হাইড্রোলিসিস করলে এটা জাস্ট OH হয়ে যাবে, এই পার্টটা, এই পার্টটা OH হয়ে যাবে, তাহলে CH3 হোল 3 COH, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, তাই তো হলো। ঠিক আছে। তারপরেরটা কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11, urea reacts with water to form a, urea reacts with water to form a which will decompose to form B। আচ্ছা, ইউরিয়ার সাথে CONH2 হোল 2, এটার সাথে জল, এটার সাথে জল, এটার সাথে জল দেওয়া, এটার সাথে যদি জল দেওয়া হয় মেনলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ধরো মানে অ্যামোনিয়া আর তার জল, মানে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া, ইউরিয়া যেটা হয়, আর তাতে আবার জল আছে, তাহলে অ্যামোনিয়ার জলের দ্রবণ, অ্যামোনিয়ার জলের দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং সেটা যদি ডিকম্পোজ করে যায়, এটাকে যদি ডিকম্পোজ করা হয়, তাহলে জল আর অ্যামোনিয়া, তাহলে মেনলি অ্যামোনিয়াটা বি। ঠিক আছে, বিটা হচ্ছে অ্যামোনিয়া, তাই তো। তাহলে অ্যামোনিয়াকে কপার 2 প্লাসের মধ্যে চালনা করা হচ্ছে। নীল বর্ণের যে দ্রবণ পাওয়া যায়, এটা কিন্তু একদম বইয়ের কোয়েশ্চেন, এটা টেট্রামিন কপার সালফেট, কপার সালফেটের মধ্যে দিয়ে, এটা একটা জটিল যৌগ যেটা জলে দ্রাব্য হয়, সেই জন্য গাঢ় নীল বর্ণ তৈরি করে। তাহলে সিটা অপশন 3, এটা 11 আছে, 12 আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12,
measuring zeta potential useful in determining which property of colloidal solution. Measuring zeta potential is useful in determining which property of colloidal solution: size of the colloidal particle, viscosity, solubility, stability of the colloidal particle. এটা কিন্তু stability of the colloidal particle, অর্থাৎ zeta potential এর ভ্যালু থেকে আমরা স্টেবিলিটি বলতে পারি। সেটা সম্ভবত -30 থেকে +30 মধ্যে থাকলে স্টেবল হয়, এরকম একটা ব্যাপার আছে যদি কোয়ান্টাম ডট সেট সলিউশন বা কলোইডাল সলিউশন হয়। বেসিক্যালি ডিসপারশন, ঠিক আছে, কলোইডাল সলিউশন বা যেটাকে আমরা ডিসপারশন বলি, ঠিক আছে। তা ওই জিটা পোটেনশিয়ালের ভ্যালু থেকে ডিএলএস, জিটা পোটেনশিয়াল এইগুলো থেকে কিন্তু জিটা পোটেনশিয়ালের এক্সপেরিমেন্ট করা যায়। জাস্ট সলিউশনটা নিয়ে ইনস্ট্রুমেন্টে বসিয়ে দিলে ইনস্ট্রুমেন্ট একটা প্লট সহ তার ভ্যালুটা শো করে দেয়, জিটা পোটেনশিয়ালের ভ্যালু, এবং সেই জিটা পোটেনশিয়ালের ভ্যালুটা থেকে আমরা বলি কলোইডাল সলিউশনটা কতটা স্টেবল, স্টেবিলিটি অফ দ্য কলোইডাল সলিউশন অর্থাৎ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত 12টার মতো কোয়েশ্চেন ছিল সিলেক্টিভ, কিভাবে সলভ করতে হবে সেটা দেখালাম। তা আবার হয়তো কোনো একটা লেকচারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আনসার দেওয়ার চেষ্টা করব। আর কোনো জায়গায় ডাউট হলে, যেগুলো সলভ করালাম তার মধ্যে যদি কোনো জায়গায় ডাউট মনে হয় বা মনে হয় যে আনসার ঠিক নেই, তাহলে ডাইরেক্টলি কমেন্ট করো ভিডিওতে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। নিজে একটু ব্যস্ত থাকি গবেষণার কাজে, তাও আমি চেষ্টা করি, মানে রেগুলার হয়তো ভিডিও দেওয়া হয় না, তাও আমি চেষ্টা করি সব দিকে সামলানোর। এইচএস 11 সেমিস্টারের পড়া, তারপরে নিট জেই এইগুলো, বা আরেকটু হায়ারে যারা নেট সেট গেট দিচ্ছে বা আইআইটিজিএম দিচ্ছে তাদেরও কিছু ভিডিও দেওয়ার। তা যাই হোক, আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে